সেই সূত্রধর পরিবারের প্রধান কর্তী না ফেরার দেশে আবারও মানবিক মুখ পূজা মুক্তারের। শিলিগুড়ি ঘোগমালি চয়নপাড়ার সূত্রধর পরিবারের গৃহকর্ত্রী অর্চনা সূত্রধর রবিবার রাতে প্রয়াত হয়েছেন। সেই পরিবারের প্রধান কর্তা থেকে শুরু করে এমএ পাশ করা তরুণী তাপসী সূত্রধর, উচ্চ মাধ্যমিক পাশ করা তরুণ দীপঙ্কর সূত্রধর সকলেই অসুস্থ। আর্থিক এবং শারীরিক দিক থেকে তারা কার্যত পঙ্গু। ফলে শোকার্ত সেই অসহায় পরিবার সোমবার সকাল গড়িয়ে গেলেও মৃতদেহ সৎকারের কোনো উদ্যোগ নিতে পারেনি। মৃত অর্চনা সূত্রধরের দেহ সৎকারের জন্য আশেপাশের থেকে কেউ এগিয়েও আসেনি। শেষমেশ ভক্তিনগর শ্রদ্ধা ওয়েলফেয়ার সোসাইটির বিশিষ্ট সমাজসেবী পূজা মুক্তার সেই অসহায় পরিবারের পাশে দাঁড়ান। পূজা দেবীর তৎপরতায় মৃতদেহ সৎকারের প্রয়াস শুরু হয়। পূজা দেবীর আবেদনে সাড়া দিয়ে এগিয়ে আসেন মুক্তধারা ফাউন্ডেশনের সমাজসেবী কাবেরী চন্দ্র সরকার সহ অন্যান্যরা। আর যার কথা অবশ্যই উল্লেখ করতে হয় তিনি হলেন শিলিগুড়ি রবীন্দ্রনগর গার্লস হাই স্কুলের শিক্ষিকা বাচিক শিল্পী পৃথা সেন। তিনিও মৃতদেহ সৎকারের কাজে প্রয়োজনীয় সহযোগিতা করেন। তাছাড়া অসুস্থ সূত্রধর পরিবারের পাশে সবসময় পাশে রয়েছেন পৃথা দেবী। সহভাগিতার তরফে ঝুমা সাহা এবং লাভলি সরকারও এদিন এগিয়ে আসেন। পূজা মুক্তা জানিয়েছেন এখন অর্চনা মিত্রের শ্রাদ্ধ অনুষ্ঠানের জন্য তারা উদ্যোগ নিচ্ছেন। সকলের সহযোগিতা প্রার্থনা করেন পূজা দেবী। তবে পূজা দেবীর এই মানবিক কাজের তারিফ করেন সকলেই। পূজা দেবীর সঙ্গে সহযোগিতা বা যোগাযোগ করার নম্বর 8918354785। নমস্কার দর্শক বন্ধুরা, দু একটা কথা বলেই আমার এই মুহূর্তে ক্যামেরার সামনে যাকে দেখতে পাচ্ছেন পূজা মুক্তার, সবাই জানেন খবরের ঘন্টা যারা দেখেন আর ভাবেন যে দুদিন বাদে বাদে ওনার খবর কেন। হ্যাঁ, কাজ মানুষকে শ্রদ্ধার জায়গায় নিয়ে যায় আর কাজ হলে তো খবর হবেই। আজকে যে পূজা মুক্তার যে কাজটা, যে জন্য ওনার কাছ থেকে আমরা এসছি দুটো কথা শোনার জন্য, ছোট্ট করে বলে নি, আপনারা সবাই যারা খবরের ঘন্টা দেখেন শিলিগুড়ি ঘোগমালি চয়নপাড়ার সূত্রধর পরিবারের কথা জানেন। সেই পরিবারের এমএ পাশ করা মেয়ে তাপসী সূত্রধর, ইতিহাসে অনার্স, সে অসহায় পঙ্গু অবস্থায় বাড়িতে পড়ে আছে। তার ভাই দীপঙ্কর, সেও অসহায়, একটা কঠিন ব্যাধি হয়েছে, সেই জন্য সেও পঙ্গু অবস্থায় আছে। এবং তাদের এক বাবা বৃদ্ধ বয়সে খুবই অসুস্থ, ভয়ানক। তার মা দীর্ঘদিন এই বাড়িতে পড়েছিলেন, এক প্রকার ক্যান্সার হয়েছিলেন। গতকাল রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সেই খবরটা আমরা পাই পৃথা সেনের কাছ থেকে। তারপর বিভিন্ন জায়গায় গতকাল রাত্রে আমি নিজে বিভিন্ন জায়গায়, অত রাত্রে কাউকে ফোন করিনি, মেসেজ করি, এবং সকালবেলা ঘুম থেকে উঠেই এই যে আমার ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন পূজা মুক্তার, ইনি কিন্তু রেসপন্স করেছেন। এই পূজা মুক্তার রাস্তায় পড়ে থাকলে কারো পোকা হয়ে গেছে, কেউ দেখে না, তার পোকা পরিষ্কার করেন। কেউ মলমূত্র করে আছে, মানে বিচ্ছিরি অবস্থায়, দুর্গন্ধ, যাদেরকে কেউ অনেকে ঘৃণা করে, থুতু ফেলে, সেখানে কিন্তু পূজা মুক্তার আছে। শিক্ষা বড় নয়, কর্ম বড়। ডিগ্রি পড়াশোনা করলে ডিগ্রি অনেক অর্জন করা যায়, কিন্তু কর্মই হচ্ছে প্রকৃত শিক্ষা। পূজা মুক্তার কিন্তু সেটা প্রমাণ করছেন। আর এর জন্য যদি বারবার পূজা মুক্তারের খবর করতে হয়, আমরা করব। আজকে আমরা পূজাদির কাছ থেকে একটু কথা আমরা শুনবো। সবাই এখন
অন্যরকম একটা উদ্দীপনার মধ্যে দিয়ে আছেন। হ্যাঁ, শ্রীরাম সেবা, শ্রীরাম সেবা, শ্রীরাম ঠিক আছে, কিন্তু মানুষের সেবাই হচ্ছেন ভগবানের সেবা। আজকে আপনি কি বলুন তো দিদি, কি অবস্থায় পরিবারটা? শুনছি দাহ কাজ থেকে সব কাজ আপনি এগোলেন, কারা কারা করলেন? নমস্কার, জয় মাতারা। আমি তো রাত্রে খবরটা পাইনি। রাত্রে যদি খবরটা পেতাম তো আমি রাত্রেই চলে যেতাম। আমি পেলাম হলো আপনার ভোর 6টার সময়। যখন আমি ভোর 6টার সময় আমি মোবাইল যখন মেসেজ গুলো দেখছি, তখন খবরের ঘন্টার মধ্যে পিতা সেন যে আছে, উনির মেসেজ ওখানে দেখলাম, উনির নাম্বারও দেখলাম। তো আমি যখন ওই এর আগেও আমরা দুর্গাপূজার সময় এই বাড়িতে আমরা গিয়েছিলাম, তখন আমরা গিয়ে তাকে আমরা দুর্গা মাকে যেরকম আমরা পূজা করি, শ্রদ্ধা করি, তাও উনিকে ফুল বেলপাতা দিয়ে আমি শ্রদ্ধা করে এসেছিলাম। তখন উনি খুব অসুস্থই ছিল। তো আজকে উনিকে যখন আমি যখন খবরের ঘন্টায় মেসেজটা দেখলাম, দেখা পরে পিতা সেনকে আমি কন্ট্যাক্ট করলাম। সকালবেলা 6টার সময় আমি কন্ট্যাক্ট করলাম যে দিদি মেটারটা কি আছে। তো উনি বললো কি, আমার রাত্রিরে আমি তো খবর পেয়েছি, কিন্তু সকাল থেকেও আমি এত লোককে মেসেজ করলাম, কারোর জবাব পেলাম না। হ্যাঁ, তখন আমি বললাম যে তবে আমি আমি কি করতে পারি, আপনি একটু আমাকে বলুন। বলেন না, আপনি কি করবেন, তো আপনি যদি আমার পাশে এসে দাঁড়ান তবে আমার খুব একটু সাহস হয়। তখন আমি সঙ্গে সঙ্গে কি করলাম, আমি আমার গাড়ি ডেকে, তো সঙ্গে সঙ্গে আমি উনি বললো না আমি কোনো ডাক্তারও পাচ্ছি না, কিছু পাচ্ছি না। উনি বললো যে 1টার সময় উনি কোনো নাড়াচাড়া করছে না, পরিবার উনির হাজবেন্ড বললো। হ্যাঁ, আর দুটা তো বাচ্চা আপনারা জানেনই, একদম পঙ্গু অবস্থায় আছে। হ্যাঁ, তারা চলতে ফিরতেও পারে না, মার মাথার সামনে বসে কাঁদছে। হ্যাঁ, সেই দৃশ্য তো দেখা যায় না, কারণ এই দৃশ্য দেখার মতনও না। হ্যাঁ, কিন্তু শোনার সাথে আমি আর থাকতে পারলাম না। সে তো সকাল ভোরবেলা, তাও আমি থাকতে পারলাম না। হ্যাঁ, না থাকাতে তখন আমি ওই অবস্থায় আমি ঘর থেকে বাড়িয়ে যাই, বাড়িয়ে গিয়ে গাড়ি নিয়ে সঙ্গে সঙ্গে আমি অত সকালবেলায় আমাদের ডাক্তারকে খবর দিলাম। সেই ডাক্তার নিয়ে আমি তার বাড়িতে পৌঁছাই। ডাক্তার নিয়ে হ্যাঁ 7টা-8টার দিকে, তখন মানে একটু তো টাইম লাগবেই। হ্যাঁ, তখন 7টার দিকে আমি পৌঁছাই। পৌঁছানোর পরে আমি সেখানে দেখার পরে বললো যে উনি মানে দেহত্যাগ করে ফেলছেন, এরকম বললো। তখন আর কি করব, তখন একটু মানে একদমই মন মেজাজ খুবই খারাপ হয়ে গেল যে কিছুদিন আগে আমি দেখে গেলাম উনিকে, মার মতন বয়স, তিনি আমাদের চোখের সামনেই চলে গেল। তো এখন আর কি করব, তখন ডাক্তারের কাছ থেকে আমি করে ডাক্তারের সার্টিফিকেট বানালাম। বানানোর পরে তো ওখানে গিয়ে দেখছি তার পাশে দুটা বাচ্চা ছাড়া, হাজবেন্ড ছাড়া কাঁদছে, আর তাছাড়া একটা লোক নাই। কিন্তু আশেপাশে ওদের অনেক পরিবার, আমি তাদের পরিবারের মেটার আমি তাতে বলতে চাচ্ছি না, কিন্তু অনেক পরিবার। হ্যাঁ, সব রাস্তায় দাঁড়ায় আছে। হ্যাঁ, তারপর কেউ আসে না। তখন আমি শুনে, পিতা সেন উনিও ছিল, উনি আরেকজন ছিল, 3জন ছিল। তো বললো আমরাও বলছি। তখন আমি বললাম আমি একটু চেষ্টা করি। আমি বললাম যে আমি একটু চেষ্টা করি, যাই ওদের কাছে। আমি হাত জোর করে আমি ওদেরকে বললাম যে দেখেন, এই দিনটা যতই মনের মধ্যে রাগ থাক, ভালোবাসা থাক, যাই থাক না কেন, কিন্তু এই দিনটার মধ্যে আপনারা পাশে যায় দাঁড়ান। আপনাদেরই আত্মীয় স্বজন আছে, আপনারা পাশে। কিছুতেই ওরা মানলো না। অনেকক্ষণ অনেকবার যায় যে আমি হাত জোর করলাম, যে আমরা তো বাইরের একটা এনজিও, শোক এবং দাহ কাজ করার ব্যাপার ছিল। হ্যাঁ, তখন দেহ কাজ, তাকে বার করা, তাকে তাদের কর্ম যে আছে, মানে তাদের বিধিতে কি কি কাজ আছে না আছে আমরা তো আর গেলাম জানি না। হ্যাঁ, সৎ কাজের মধ্যে কি করতে লাগবে না করতে লাগবে, কি করব। তখন আমি অনেক হাত জোর করতেছি, তাও ওরা পাশে আসে না, আত্মীয় স্বজনরা। হ্যাঁ, তখন আমি কি করব, তখন ওরা বললো আপনারাই করেন, যা করার আপনারা করেন। তখন আমার মনে যেটা আসলো, আমি ভালো মনে করলাম, তখন কাবেরী দিদিকে ডাকলাম, কাবেরী চন্দ্রকে বললাম যে মুক্তধারাকে আমি ডাকলাম, যে একমাত্র তো উনিরাই নিয়ে যায় আমাদের শিলিগুড়ির মধ্যে এখন বর্তমানে। তো আমি তো আর একা কান্দে করে নিয়ে যেতে পারবো না, ওদের সাথে আমি যাব। তো ওদের ডাকাতে সাড়া দিল, তা আসলো।
আসার পরে ওরা আস্তে আস্তে তখন ওদের ফ্যামিলিতে আমি দাঁড়ালাম, দাঁড়ায় আমি আবার হাত জোর করলাম, যেহেতু আমার কর্তব্য আমি আবার হাত জোর করে তখন ওদেরকে একজনকে বুঝালাম লাস্টের দিকটা, যে তোমরা যে বকাবকি করছো বা কিছু করছো, তো এইটা ওর কাছে যাবে না, তোমাদের কাছে আসবে রিটার্ন, কিন্তু উনি তো শেষ, উনিকে তো এগুলেন বলে লাভ নাই না। তখন উনিরা কি করলো, একজনের মহিলা ছিল, উনি একটু দিমাকে গেল, যাওয়ার পরে তখন টোটাল ফ্যামিলি ওখানে যত ছিল সবাই আসলো, সবাই তখন আসে বুঝাতে বুঝাতে, তারপরে সবাই তখন আসলো, এসে ওদের যা কাজ কর্ম ওদের মানে নিজেদের যতটুকু পয়সা সাধ্য হলো হওয়ার পরে তারা জিনিসপত্র নিয়ে আসলো, নিয়ে আসার পরে ততক্ষণে কাবিরিও চলে আসলো, আমি সব ফুল মালা টালা দিয়ে গাড়িকে খুব সুন্দর করে সাজিয়ে, হ্যাঁ শেষ যাত্রা উনি খুব সুন্দর করে আমি নিয়ে গেলাম, সবাই মিলে আমার পাশে থাকলো, আমি যতটা করার আমি করলাম, করে নিয়ে নিয়ে আমাদের মহানন্দাতে নিয়ে গিয়ে কিরণচন্দ্রতে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে দেহকে সৎ কাজ করে, হ্যাঁ তারপর সবকিছু করে তারপরে আমি আসলাম। ওই সকাল থেকে ওই নিয়ে ওই করতে করতে আবার শ্মশানে গিয়ে উপরেও গেলাম, ওই যেখানে আমাদের লাশকে করে, হ্যাঁ দাহ করে, ওই চুল্লিতেও গেলাম, সবকিছু করে তোরে আবার আসলাম। আবার আসার পরে আবার মনে করেন যে একটা এই তোমার আমাদের মাল্লাগুড়িতে একজন পা কাটা, সেই পচা গন্ধ বাড়াচ্ছে, সেই দুর্গন্ধ, ওইখানেও একজন আমাকে ফোন করলো যে এরকম দিদি এই অবস্থায় পড়ে আছে, তা আমি বললাম আমি এখন মেডিকেল যাচ্ছি, তুমি মেডিকেলে একটু কষ্ট করে নিয়ে আসো, তারপরে ভর্তি টর্তি গুলো এইভাবে করা, তারপর ওইখানে সেই বোনরা সবাই মিলে ওখানে ভর্তি টর্তি করা হয়েছে। ওই একটা হলো অসহায় পরিবার, এই যে এখনই তার ছেলে মেয়ে কানতে কানতে ফোন করলো, দিদি ভাই তুমি আসবা না, আমাদের পাশে থাকো, আর আমি এই আশ্বাস ওদের দিলাম তোমাদের শ্রাদ্ধ টাদ্ধের থেকে শুরু করে নিয়ে সবই করব পাশে থেকে, তুমি একদম চিন্তা ভাবনা করো। আশা করি যে বাচ্চা দুটো যে চলতে পারছে না, দেখি চেষ্টা করব একটু ব্যাঙ্গালোরের আশেপাশে একটুখানি নিয়ে ওদেরকে ঠিক মতো একটু ট্রিটমেন্টের ব্যবস্থাটা আমি করতে চাই, কারণ মা চলে গেল, বাবাটা ওরকম অসুস্থ, এখন এই বাচ্চা দুইটা তো হাঁটতেই পারে না, কি করে চলবে, এত শিক্ষিত বাচ্চা দুজন, কিন্তু তার মধ্যে এই অবস্থা। দেখি ওদেরকে যদি কিছু করা যায়, সবাইকে করে নিয়ে সবার সাহায্য নিয়ে যদি ওকে আলোচনা করে, তারপরে ওদের ওখানে বসে ওদের ব্যাপারটা একটু আছে ওখানে, এগুলা সব দেখে শুনে বাচ্চা দুইটার পাশে থেকে যদি কিছু করতে পারি, আমার এটাই আশা। আর আমি সবাইকে আমাদের উত্তরবঙ্গ থেকে শুরু করে শহরবাসীকে সবাইকে বলি যে এই ধরনের অসহায়দের পাশে আপনারা দাঁড়ান, আমি তো দাঁড়াই, আপনারাও আশেপাশে এসে আপনারা দাঁড়ান, অনেক আছে সবাই দাঁড়ায়, এরকম যদি অসহায় কেউ থাকে তাদের পাশে আপনারা দাঁড়ান, আমার মা তারার কৃপায় সবার ভালো হবে। কারণ আমি চাই যে এরকম আজকে যে অসহায় ছিল, একটা রাত্রির একটা তিনি দেহ ত্যাগ করেছেন, আর রাত্রি আজকে মনে করেন 12টা বেজে গেল, দিন 12টা বেজে গেল, আর 1 ঘন্টা হলে পরে একটা কত 24 ঘন্টা হয়ে যেত, 12 ঘন্টা হয়ে যেত, লাশ পোড়ানোর কোনো লোক ছিল না। আমার খুব দুঃখ লাগলো যে আজকালও যুগের মধ্যে এই ধরনের লাশ পড়ে থাকে বাড়িতে, আত্মীয় স্বজন থাকতে, হ্যাঁ তারপরে উনির মানুষ আমরা কি মানুষ মনে হয় না, আমরা আমাদের নিজেকে খুব মানে আমরা কি গর্বিত বলবো যে আমরা মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াতে পারি না, দাঁড়াতে চাই না, মরে যাওয়ার পরও সেই দেহটাকে নিয়েও ছিন্নি ভিন্নি হয়ে যাচ্ছে, সেই দেহটা পড়ে থাকতে অসুখ হলো তেতে কষ্ট, আবার মারা যাওয়ার পরেও কষ্ট, সবারই তো একদিন যেতে লাগবে। তারপরে উনির ভদ্র মহিলার কাকাতো ভাই আসলো, তারপরে কাকা পিস্তা তো মানে উনি ভাইস্তা উনি আসলো, উনিরা গেল শ্মশানে গেল, আমাদের সাথেও গেল। কিন্তু ওই যে সকাল থেকে এই যে মানে একটা সৃষ্টি হয়েছিল ওই জায়গাটার মধ্যে, পরিবেশটা খুব খারাপ লাগলো আজকে, যে আত্মীয় স্বজন থাকতেও এই পরিস্থিতি, কিন্তু পরে আসলো সবাই, পরে আমি বুঝাতে পরে আসলো সবাই, এই যে ভগবান মনটা তাদের একদম ঘুরে দিল, যে আমি হাত জোর করতেছি, হাত জোর করার
এই যে ফলটা আমি পেলাম, যে আমার হাত জোর যে তাদের কাছে করেছি তার আমি ফল পেলাম, কারণ সবাই তখন আসলো। আপনাকে প্রণাম, স্যালুট, অসংখ্য ধন্যবাদ, নমস্কার। ভালো থাকবেন।